হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড 1 এবং ট্রেড 2 লিখিত পরীক্ষার ফাইনাল সাজেশন অর্থাৎ ফাইনাল মডেল টেস্ট লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন আসবে তা নিয়ে আলোচনা করব। আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড 1 কিংবা ট্রেড 2 তে 24 সালে আবেদন করছি, আমাদের কিন্তু এসএমএস বছরের যে কোনো সময় চলে আসবে। আর এর জন্য আমাদেরকে বসে থাকলে চলবে না। আমরা বসে থাকবো, আমাদের এসএমএস চলে আসবে, তারপর যে আমরা প্রিপারেশন নেব। আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে আমরা যারা আবেদন করছি, বিষয়টা কিন্তু এমন নয়। আমাদেরকে আগে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, ভাইভা পরীক্ষা অ্যান্ড আদার্স যেগুলো পরীক্ষা রয়েছে, দৌড়, পুশ আপ, এগুলোর জন্য আমাদেরকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে এবং যখন আমাদের এসএমএস চলে আসবে তখন আমরা গিয়ে মাঠে লড়াই করব। এমএফআইএফ এর আজকের এপিসোডে আমরা লিখিত পরীক্ষার একটা মডেল টেস্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড 1 এবং ট্রেড 2 লিখিত পরীক্ষায় আসে সৈনিক পদে। তোমরা অনেকেই আমাকে বলছো যে ভাইয়া, বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় আসলে প্রশ্নগুলো কেমন আসে বা কোন প্রশ্নগুলো একটু বেশি করে আমাকে পড়া উচিত। সো সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে রেখেছি এবং কিছু গুরুত্বপূর্ণ মডেল টেস্টের যে প্রশ্নগুলো হয়, মানে গণিত, তারপর হলো ইংরেজি কীরকম আসতে পারে, সেগুলো ইনশাল্লাহ এই ভিডিওতে দেখতে পাবা। সো প্রথমে দেখো, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ, সেটা হলো ফাইনাল মডেল টেস্ট। সময় হলো 40 মিনিট অ্যান্ড হলো পূর্ণমান হলো আমার এখানে 50 রয়েছে। এখন আসি হলো গণিতে প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হলো গণিত নঙ্গে আমাদের যা প্রথম এক নং দেখে, সেটা হলো এখানে যে কোনো দুইটা লিখতে বলতে হয়েছে, নম্বর হলো 10। তার মানে হলো দুইটায় একটা করে 5 নম্বর করে। গণিতের প্রথম অঙ্কটা দেখে যদি লক্ষ্য করি, আচ্ছা প্রথমে একটা কথা বলে রাখি যে পাস কত হয়। যদি তোমার পরীক্ষাটা হয় 100 মার্কের তাহলে পাস হলো 50, যদি পরীক্ষাটা হয় পূর্ণ 50 মার্কের তাহলে পাস হবে 25, অর্থাৎ যা থাকবে তার অর্ধেক তোমাকে লিখিত পরীক্ষায় তুলতে হবে। আর আমাদের এই ক্লাসগুলো করলে শুধু তুমি পাস করতে পারবা এমনটা না, তুমি 1-2 সিরিয়ালের মধ্যে ইনশাল্লাহ রোল আনতে পারবা। আই হোপ, আমরা আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবা। তো প্রথম অঙ্কে বলছে হলো স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে, আচ্ছা যাতায়াতে বলতে হলো প্রতিকূলে যাওয়া এবং আসা, যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে কত সময় লাগবে? দেখো এখানে প্রশ্নটা বোঝো, স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে, যে সময় লাগে অনুকূলে যেতে তার চেয়ে অর্ধেক সময় লাগে। বুঝতে পারছো? অবশ্যই আমাদের প্রতিকূলে যাইতে একটু সময় বেশি লাগবে আর অনুকূলে একটু কম লাগবে, তাই না? যাতায়াতে মানে যাবা আবার আসবা, যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? আমরা সাপোজ ধরে নিলাম যে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে এক্স ঘন্টা, তাহলে প্রতিকূলে যেতে কি লাগবে? অনুকূলে যদি এক্স লাগে তাহলে প্রতিকূলে তার চেয়ে বেশি না, তাহলে এর লাগবে হলো 2x। প্রতিকূলে যদি হয় 2x তাহলে অনুকূলে কত হবে? তার অর্ধেক এক্স। আই হোপ বুঝতে পাইছো। এরপরে আমাদের এখানে যেটা বলছে এটা একটু জুম করে নেই, তাহলে আমাদের দেখতে ভালো হবে। ওকে, আমার এখন আসি শর্ত মতে এক্স প্লাস 2x ইকুয়াল 12, অর্থাৎ স্রোতের আমাদের প্রতিকূলে যেতে সময় লাগে হলো 2x এবং স্রোতের অনুকূলে যাইতে সময় লাগে হলো এক্স ঘন্টা, সমান যেটা সময় লাগে অর্থাৎ যাতায়াতে যে সময়টা লাগে সমান হলো 12 ঘন্টা। তো 3x ইকুয়াল সমান 12, এই যে দুইটা এক্স আর একটা এক্স মিলে আমরা নিলাম হলো 3x ইকুয়াল 12। এখন তুমি এটা যেটা করতে পারো সেটা আরও একটা লাইন দিয়ে 3-4 আবার, অর্থাৎ এখানে এক্স সমান উপরে 12 নিচে 3 আবার কাটাকাটি করলে হয় 4। তো আমাদের উত্তর যেটা হয় সেটা হলো 4 ঘন্টা। আই হোপ তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আর বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড 1 এবং ট্রেড 2 লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আসলে কিন্তু ব্রাদার এরকমই আসে, জাস্ট আগে থেকে নেওয়া, আগে থেকে দরকার আমাদের একটা আর কি ফুল প্রিপারেশন নেওয়া। এরপরে 2 নং প্রশ্ন দেখি। 2 নং থেকে আমাদের যে প্রশ্নটা দেওয়া রয়েছে এটা হলো তোমার উৎপাদকের বিশ্লেষণ থেকে আমাদের এই কোশ্চেনটা দিয়েছে। আমাদের এই কোশ্চেনে বলছে হলো সমাধান করুন 9x² মাইনাস 9x প্লাস 4, না -4, সরি দুঃখিত, -4। এই যে উৎপাদকের বিশ্লেষণ যেটা হলো সেটা হলো এই যে 9 দিয়ে আমরা 4 গুণন করব, যেটা হয় সেটা আমরা লিখবো এবং ওই দুইটা সংখ্যার জন্য যোগ বিয়োগ করলে আমাদের এই মাঝের সংখ্যাটা হয়। আই হোপ এই উৎপাদকের বিশ্লেষণগুলো তোমাদেরকে আলাদা করে আর বোঝা লাগবে না, কারণ আমরা এই উৎপাদকের বিশ্লেষণগুলো অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে করে এসেছি। সো আমরা এখন যদি সলিউশনটা দেখি, এর সলিউশন যেটা দেওয়া রয়েছে 9x² মাইনাস 9x মাইনাস 4 ইকুয়াল টু 9x² মাইনাস 12x প্লাস 3x মাইনাস 4, তাহলে 3 বরং কত 36, 4 নং 36। আই হোপ তোমরা বুঝতে পারছো। আর এটা যদি -12 থেকে +3 দিলে -9 হয়।
তো এখান থেকে আমরা একটা 3x কমন নেবো, 3x কমন নিলে থাকে হলো 3x মাইনাস 4, এখান থেকে প্লাস কমন নিলে হয় 3x মাইনাস 4, তাহলে 3x মাইনাস 4 ইন্টু 3x প্লাস 1। আই হোপ এই যে উৎপাদকের বিশ্লেষণের যে অঙ্কটা রয়েছে, ছোট্ট একটা অঙ্ক, তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারছো, আর প্রশ্নগুলো কিন্তু ঠিক এমনই আসবে। এরপরে থার্ড, এমনই আসবে বলতে যে এই প্রশ্নটাই আসবে এমনটা না, এরকমটা আবার ভাবিও না। 3 নং প্রশ্ন যেটা বলছে আমাদের, এই প্রশ্নটাতে বলছে হলো 15টি গরুর মূল্য 5টি ঘোড়ার মূল্যের সমান। 15টি গরুর মূল্য 5টি ঘোড়ার মূল্য সমান। 2টি ঘোড়া 3000 টাকা হলে 3টি গরুর মূল্য কত? ট্রেড 1 এবং ট্রেড 2 তে ব্রাদার, তোমরা যারা সোলজার পদে অর্থাৎ সৈনিক পদে, তোমরা যারা সৈনিক পদে আবেদন করেছো, লিখিত পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমার হায়ার ম্যাথ থেকে আসবে না। লিখিত পরীক্ষার প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্নগুলো দেখবে পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণীর গণিতের বই, সাধারণ গণিত বই থেকে এই প্রশ্নগুলো আসতেছে। আর আমরা কিন্তু হায়ার ম্যাথের, আমরা ভাবি যে হায়ার ম্যাথ থেকে মনে হয় আসবে, নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ, ইন্টারের হায়ার ম্যাথ থেকে কোশ্চেন আসবে, গণিত প্রশ্নগুলো কিন্তু হায়ার ম্যাথ থেকে আসবে না। সিম্পল গণিত কোশ্চেনগুলো আসবে, জাস্ট তুমি দেখবে যে পরীক্ষার হলে এই প্রশ্নগুলো কিন্তু তুমি পারো, বাট যখন আনসার করতে যাবা তখন একটু আর কি ভুল হতে পারে। এর জন্যই দরকার আমাদের প্র্যাকটিস করা, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আচ্ছা, আমরা যদি সমাধান করি, সমাধানটা আমরা এভাবে করতে পারি যে 2টি ঘোড়ার মূল্য হলো 3000 টাকা, তাহলে 5টি ঘোড়ার মূল্য কত? 5টি ঘোড়ার মূল্য হলো 3000 ভাগ 2 গুণন 5 সমান হলো আমাদের 7500 টাকা। 15টি গরুর মূল্য 7500 টাকা হলে 3টি গরুর মূল্য 7500 গুণন 3 ডিভাইডেড বাই 15। এটা যদি তুমি কাটাকাটি করো, বা আমরা যেটা কাটাকাটি করলে যেটা পাই সেটা হলো 1500 টাকা। সুতরাং এর উত্তর যেটা হয় সেটা হলো 1500 টাকা। তো আমাদের 1 নং দাগে যেটা ছিল সেটা হলো গণিত বিভাগ ছিল। গণিত বিভাগে আমাদের এখানে 3টা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমাকে যে কোনো চুজ করে 2টা লিখতে হবে। তো এখানকার মধ্যে যে কোনো, যে 2টা তোমার সঠিক মানে ভালো লাগবে, বা যে 2টা তুমি পারো, যে এই 2টার আনসার তুমি লিখলে 100% শিওর যে আমি এই 2টার আনসার 100% শিওর করে লিখতে পারবো, সেই 2টাই তুমি লিখবে। আর একটা কথা বলে রেখে, সেটা হলো যখন তুমি খাতায় লিখবে, সেনাবাহিনী লিখিত পরীক্ষা যখন তুমি পরীক্ষা দেবা, তখন খাতায় কাটাকাটি বেশি করবা না। কাটাকাটি হলে একটানে কাটাকাটি করে দেবা, এগুলো তোমাকে আর আলাদা করে আমি বললাম না। যেভাবে তুমি পরীক্ষা দাও, এসএসসি পরীক্ষা দিয়েছো, জিএসসি পরীক্ষা দিয়েছো, পিএসসি পরীক্ষা দিয়েছো, সুন্দর করে খাতায় লিখে সেভাবে কিন্তু পরীক্ষাগুলো দেবা। এর পরবর্তী আমাদের 2 নং দাগে যেটা বলছে সেটা হলো, এর পরবর্তী দাগে আমাদের রয়েছিল বাংলা। বাংলায় আমাদের এখানে 10 নম্বর রয়েছে। বাংলায় 10 নম্বর কী কী দেওয়া রয়েছে, আমরা যদি বাংলার আর কি নম্বর দেখে দেখি কী কী রয়েছে। বাংলার আমাদের প্রথমে যেটা রয়েছে সেটা হলো 21শে বইমেলা সম্পর্কে রচনা লেখো। রচনা 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 সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় থাকে। সেনাবাহিনীর পরীক্ষা দাও, বা পুলিশের পরীক্ষা দাও, অথবা বিজিবি পরীক্ষা দাও, ব্রাদার রচনা তুমি পাবা। অর্থাৎ রচনা আর হলো প্যারাগ্রাফ, এই দুইটা আর কি সেনা, পুলিশ অ্যান্ড হলো বিজিবি এখানেই থাকে, আমি যতটুকু দেখেছি আর কি। তাই এই রচনা সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা, এবং রচনা আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। শুধু বানাই বানাই লিখলেই হবে না, এখানে তোমার নিজের ক্রিয়েটিভিটিটা প্রকাশ করতে হবে। 2 নং দাগে যেটা বলছে সেটা হলো এক কথায় প্রকাশ লেখো। এখানে আমাদের 5টা এক কথায় প্রকাশ রয়েছে, যার প্রতিটার নম্বর জন্য আমরা 1 নম্বর করে পাবো। ক নম্বর হলো সারাদিন ধরে, এর এক কথার কি হবে? দিনভর। খ নম্বর হলো ক্ষুদ্র যে গ্রাম, ক্ষুদ্র যে গ্রাম এর এক কথায় প্রকাশ হলো পল্লী। গণঙ্গে বছর হলো নীল যে আকাশ, এর এক কথা প্রকাশ হলো নীল আকাশ। ঘ নম্বর বছর হলো বাংলায় কথা বলে যারা, একে বলা হয় বাঙালি। ঘ নম্বর বলছো, ইহ নম্বর বলছো হলো খেলাধুলা করেন যিনি, খেলাধুলা করেন যিনি তাকে বলা হয় খেলোয়াড়। তো বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলার যে প্রশ্নগুলো আসবে, আসলে বাংলার প্রশ্নগুলো এমনই সহজ সহজ প্রশ্নগুলো আসে, হুদাই বেশি বেশি পড়ার দরকার নাই। সহজ সহজ টপিক, অর্থাৎ গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা পড়ব, এবং সহজ সহজ যে প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ সেগুলোই বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় আসবে, আর সেগুলোই আমরা খুব ইজিলি পেয়ে যাব। আর এর বাইরে তোমরা আর একটা কাজ করতে পারো, সেটা হলো ড্রিম আর্মি নামে আমাদের একটা সাজেশন রয়েছে, যেই সাজেশনে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার বিগত সালের গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে দেওয়া রয়েছে। পাশাপাশি বাংলার কোন রচনাগুলো তুমি পড়বা, এক কথা প্রকাশ কোনগুলো পড়বা, ইংরেজি ট্রান্সলেশন কোনগুলো পড়বা, গণিতের কোন কোন অঙ্কগুলো পড়বা, সেইগুলো আমাদের এই সাজেশনে অ্যাড করা রয়েছে। এবং টোটাল বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চান্স পাওয়ার আর কি টোটাল একটা ডেমো বলো, বা একটা আর কি গাইডলাইন বলো, আমাদের এই সাজেশনে তোমরা পেয়ে যাবা। আমরা আমাদের এই সাজেশনগুলো স্বল্প মূল্যে আমরা বিক্রি করতেছি, তোমরা পিডিএফ আকারে নিতে পারবা তোমাদের মোবাইলে। নিচের নাম্বারে তোমরা ফোন করে, অথবা আমাদের ফেসবুক পেজে, অথবা আমাদের যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে সেখানে নক দিলে, বা
SMS ড্রপ করলে করে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাদেরকে জানিয়ে দেব। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হলো আমাদের ইংরেজি বিভাগ রয়েছে, অর্থাৎ এর পরবর্তী যে বিভাগটা রয়েছে সেটা হলো আমাদের ইংরেজি বিভাগ। ইংরেজি বিভাগে আমাদের যেটা রয়েছে সেটা হলো ইংরেজিতে আমাদের 10 নম্বর রয়েছে। ইংরেজির প্রথম 1 নং থেকে যেটা দেওয়া রয়েছে সেটা হলো রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইওর ন্যাশনাল ফ্ল্যাগ অথবা ডিফরেস্টেশন। এখানে দুইটা আমাদের প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, দুইটা প্যারাগ্রাফের মধ্যে যে কোনো একটা আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে, যার নম্বর হলো 5 নম্বর। দুইটা দেওয়া রয়েছে না, 5 5 10 নম্বর। তো এই প্যারাগ্রাফের মধ্যে যেটা করতে হবে সেটা হলো তুমি যে প্যারাগ্রাফটা ভালো পারো সেই প্যারাগ্রাফটা লিখতে হবে। আর এই প্যারাগ্রাফগুলো কিন্তু আমরা পরে এসেছি, তাই এই প্যারাগ্রাফগুলো আমাদের বানিয়ে বানিয়ে লেখার কোনো এখানে উপায় নাই। যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকে, ইংরেজির ভোকাবংশ ভালো থাকে, তাহলে তুমি বানাই বানাই লিখতে পাবো। বাট আমার মতন যারা উইকি স্টুডেন্ট আছে আমাদের ক্ষেত্রে কিন্তু বানাই বানাই লেখার কোনো ইয়া নাই আর কি, মানে অপশন নাই। সো আমাদের যেটা করতে হবে প্যারাগ্রাফগুলো পড়তে হবে, রিডিং করতে হবে, অ্যান্ড মুখস্থ করলে অনেক ভালো হয়। 2 নং দাগে যেটা দেওয়া রয়েছে সেটা হলো রাইট এ লেটার ইওর ফ্রেন্ড অ্যাবাউট ইওর স্কুল। এখানে লেটার লিখতে বলতেছে আমার স্কুল সম্পর্কে। সো এই লেটার আর প্যারাগ্রাফ এগুলো তোমার একটু বইয়ে দেখে নিও, আমি এখানে আলাদাভাবে অ্যাড করি নাই, কারণ এটা যদি তুমি আমাদের নিজের ক্রিয়েটিভিটিটা দিয়ে এখানে লিখতে পারি, অন্যদের তুলনায় একটু সুন্দর করে লিখতে পারি, তাহলে অনেক বেটার হয়। এবং সবশেষে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে আমাদের কত নম্বর রয়েছে? সাধারণ জ্ঞানে আমাদের 10 নম্বর রয়েছে। সাধারণ জ্ঞানের এখানে অঙ্ক প্রশ্নগুলো দেখে যদি লক্ষ্য করি, সাধারণ জ্ঞানের তো অঙ্ক না, তো সাধারণ জ্ঞানে যদি আমরা প্রশ্নগুলো দেখে লক্ষ্য করি, ক নং প্রশ্ন বলছে হলো 7 জন বীরশ্রেষ্ঠের নাম পদবী সহ লেখো। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এই কোশ্চেনটা তোমরা যেটা করবা সেটা হলো এটুকু চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে লিখতে পারো, মুখস্থ করতে পারো, অথবা খাতায় নোট করে রাখো, কারণ এই প্রশ্নটা তোমাদের ভাইভাতেও করতে পারে। এই প্রশ্নটা ভাইভাতেও কিন্তু করতে পারে। সো আমি তোমাদেরকে বলবো, আমার যারা এই ক্লাসটা করতেছো, আমাকে যারা ভালোবাসো বা আমাদের ক্লাসগুলো যারা করো, ব্রাদার এই প্রশ্নটা একটু ভালো করে লিখে নিও, মুখস্থ করে নিও, মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ করে নেবা যে 7 জন বীরশ্রেষ্ঠের নাম পদবী সহ লেখো। পদবী সহ 7 জন বীরশ্রেষ্ঠের নাম আর কি মুখস্থ করে লিখবা। উত্তর প্রথমে 1 নম্বর যেটা দেওয়া আছে সেটা হলো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, পদবী হলো সিপাহী। বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, পদবী সিপাহী। 3 নম্বর রয়েছে হলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, এনার পদবী হলো সিপাহী। 4 নম্বর রয়েছে হলো বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, এনার পদবী হলো ক্যাপ্টেন। 5 নম্বর রয়েছে হলো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ, এনার আর কি পদবী হলো লেন্স নায়েক। 6 নম্বর রয়েছে হলো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, এনার আর কি যেটা পদবী সেটা হলো স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার। এরপরে 7 নম্বরে রয়েছে হলো তিনি হলেন বিশিষ্ট মতিউর রহমান, এনার আর কি পদবী হলো ফ্লাইট লেফটেন্যান্ট। তো বাংলাদেশের যে বিশিষ্ট 7 জন রয়েছে, এই যে এনাদের বিশিষ্ট 7 জনের নাম এবং পদবীগুলো তোমরা একটু মুখস্থ করে নেবা। খ নং প্রশ্ন যেটা বলছে সেটা হলো জাতীয় জাতীয় স্মৃতিসৌধের আর কি স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলো সৈয়দ মঈনুল হোসেন। গ নম্বর প্রশ্ন বলছে হলো বাংলাদেশের বর্তমান রেলমন্ত্রীর নাম কি? বাংলাদেশের বর্তমান রেলমন্ত্রীর নাম হলো মুজিবুল হক। আর তোমরা যখন পরীক্ষা দেবা তখন দেখবা যে বাংলাদেশের বর্তমান আর কি রেলমন্ত্রীর নাম কি, প্রধানমন্ত্রীর নাম কি, রাষ্ট্রপতির নাম কি। আমি যখন এই ক্লাসটা নিচ্ছি বা আমার যখন এই ভিডিওটা হচ্ছে, তখন কিন্তু আমি যখন এই স্ক্রিপ্ট সাজিয়েছি তখন আর কি যেটা দেখেছি সেগুলো বাংলাদেশের বর্তমান রেলমন্ত্রীর নাম হলো মুজিবুল হক। আর আমার আর কি যেটা বললাম সেটা হলো যখন তোমরা পরীক্ষা দেবা তখন দেখবা একটু সার্চ করে নিবা, অথবা আর কি কাইন্ড অ্যাফেয়ার্সে দেখবা যে বর্তমান রেলমন্ত্রীর নাম কি, বা সাধারণ জ্ঞান প্রশ্নগুলোতে দেখবা। গ নং প্রশ্ন বলছে হলো বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী হলো পদ্মা। আফগানিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? সেম যখন তোমরা পরীক্ষা দেবা তখন দেখবা আর কি প্রধানমন্ত্রীগুলো কোন দেশের কোন প্রধানমন্ত্রী রয়েছে, রাষ্ট্রপতি কোন রয়েছে, এগুলো একটু তখন তোমরা দেখে নেবা। তো আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় যে ট্রেড 1 এবং ট্রেড 2-তে সৈনিক পদে যে লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম, এবং পাশাপাশি ড্রিম আর্মি যে আমাদের সাজেশনটি রয়েছে এই সাজেশনটি তোমরা তোমাদের সঙ্গে রাখবা। একটা কপি তোমাদের মোবাইলে রাখিয়ে দেবা, এবং প্রতিদিন যতটুকু করে তোমরা সময় পাও ঠিক অতটুকু সময় দিয়ে আমাদের এই সাজেশনটা পড়বা, বা বাজার থেকে যে বইটা নিয়েছো সেই তোমরা বাজার থেকে বইটা পড়বা। আর যদি তুমি মনে করো যে ওই যে আমাদের SMS আসবে তখন আমি পড়বো, তখন আমি করবো, কিছু হবে না। তখন ওই যে 3 ঘন্টা আর 3 দিন আগে যে SMS-টা আসবে না, তখন 3 দিন আগে তুমি ওই তোমার আর কি ফিজিক্যাল যে ফিটনেস রয়েছে, দৌড় পুশ আপ এগুলো নিয়ে ব্যস্ত থাকবা, লিখিত পরীক্ষার দিকে তুমি বেশি সময় দিতে পারবে না। তাই আমার উপদেশ বলো বা অর্ডার বলো বা পরামর্শ বলো, যেই বলো না কেন, আগে থেকে সকল বিষয়ের উপর একটা ভালো প্রিপারেশন নিও। না হয় যখন
একদম মারা খেয়ে যাবা, তখন বড় ধরনের মারা খেয়ে যাবা। তো আজকের এই ক্লাসটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।